1887 সাল থেকে 2026 সাল ১৩৯ বছর সময়। এই দীর্ঘ সময় অস্ট্রেলিয়া ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে ১১০টি এবং তাতে একটি টেস্ট সিরিজেও তারা হোয়াইট ওয়াশ হয়নি। ১৩৯ বছরে ১১০টা মাল্টিপল টেস্টের সিরিজ খেলে অস্ট্রেলিয়া একটাতেও হোয়াইট ওয়াশ হয়নি। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া এখন ঐরকম একটা আশঙ্কায় দাঁড়িয়ে। বাংলাদেশ যে ইতিহাসের কোন সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, ইতিহাসটাকে কিভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে, এই ছোট্ট একটা স্ট্যাটই তো তার প্রমাণ। ম্যাকাইতে শনিবার বাংলাদেশ সময় ভোর থেকে যেই টেস্ট ম্যাচটা শুরু হচ্ছে, সেই ইতিহাসের হাতছানি নিয়ে নাজমুল হোসেন শান্তর দল যে মাঠে নামছেন, কোন ১১ জন মাঠে নামবেন? ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এমনিতে ১ম টেস্ট আমরা জিতেছি, এরকম ঐতিহাসিক জয় পেয়েছি। তারপরে 2nd টেস্টে কোন ১১ জন থাকবেন এটা নিয়ে আলোচনার কি আছে? উইনিং কম্বিনেশন ধরে রাখা হবে। ওই যে ১১ জন ইতিহাস তৈরি করেছেন তাদের সামনে আবার নতুন ইতিহাস তৈরির দায়িত্বটা দিয়ে দেওয়া হবে। কিন্তু এইখানে বড় একটা কিন্তু রয়েছে। কেননা ডারউইনে ১ম যে টেস্ট হয়েছিল সেটার উইকেট কন্ডিশন এবং ম্যাকাইতে যে ২য় টেস্ট সেটার উইকেট কন্ডিশন আলাদা। ডারউইনের ১ম টেস্টের উইকেট কন্ডিশন ধরেন সাবকন্টিনেন্টের মতো, ধরেন বাংলাদেশের মতো অনেক বেশি ছিল। স্পেশালি কন্ডিশনটা গরম ছিল। ম্যাকাইতে ২য় টেস্ট অনেক বেশি অস্ট্রেলীয় কন্ডিশন এবং উইকেটটাও অনেক বেশি অস্ট্রেলীয়। অনেক পেস থাকবে, অনেক বাউন্স থাকবে এবং সেখানে খেলতে পারলে অনেক রানও ইনফ্যাক্ট হবে। ফলে ২য় টেস্টে বাংলাদেশে একাদশের সেই চেঞ্জ নিয়ে প্রবাবলি ভাবতে হচ্ছে। যদিও আমাদের কোচ ফিল সিমন্স বলেছেন যে উইনিং কম্বিনেশন ভাঙার তিনি খুব একটা পক্ষপাতী না। কিন্তু আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আবার প্রেস কনফারেন্সে শেষ যেই কথাগুলো বলেছেন, সেটা চাইলে অনেক রকম মিনিং আপনি করতে পারেন। অস্ট্রেলিয়া ১৩৯ বছরে ১১০টা টেস্ট সিরিজ পরে ঘরের মাটিতে যে হোয়াইট ওয়াশ হওয়ার আশঙ্কার মুখোমুখি রয়েছে বাংলাদেশ, সেখানে কোন একাদশ নিয়ে খেলবে? আমি সেখানে ৩ টা ডিফারেন্ট কম্বিনেশন দেখতে পাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত যে বাংলাদেশ আসলে কোন কম্বিনেশনে এইখানটাতে খেলে। পরিবর্তন বোধ করি হবেই। কিভাবে? দেখেন ১ম টেস্টে আমরা খেলেছি একেবারে অ্যাবসোলিউটলি 6-5 কম্বিনেশনে বা আপনি হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজ ট্রু অলরাউন্ডার সেভাবে যদি ধরেন তাহলে তো হচ্ছে গিয়ে আমাদের ৭ জন ব্যাটসম্যান ছিল। কিন্তু ওইভাবে যদি 6-5 ধরি তার মধ্যে ৫ জন বোলারের মধ্যেও এখানে ৩ জন পেসার, ২ জন স্পিনার। আমরা 2nd টেস্টে যেই প্রশ্নের মুখোমুখি আমি যদি ওইভাবে বলি যে নাম্বার ১ যেটা সেটা আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে কি চেঞ্জ হবে কিনা এবং সেখানে ২ টা সংশয়ের জায়গা রয়েছে। দেখেন আমরা ১ম টেস্টে ১৩৮ ওভার ব্যাটিং করেছি, ৪২৬ রান করেছি এক ইনিংসে। ফলে আমাদের এইখানটাতে আসলে চেঞ্জ হওয়ার খুব একটা কোনো কারণ ছিল না। কারণটা তৈরি হয়েছে ইনজুরি আশঙ্কার জন্য। মুশফিকুর রহিম অনুশীলনের সময় আঙ্গুলে ব্যথা পেয়েছেন, যদিও তার সেই ইনজুরিটা অনেকখানি সেরে গিয়েছে এবং আজকে তিনি নেটে ব্যাটিং করেছেন। এটা গতকালকে তিনি ব্যথা পেয়েছিলেন। ফলে মুশফিক খেলবেন সেটা ধরে নেয়া যায়। যেই কনসার্ন এর জায়গাটা বেশি করে ব্যাটিং ডিপার্টমেন্টে সেটা হচ্ছে গিয়ে তানজিদ হাসান তামিম। তিনি কি খেলবেন, কি খেলবেন না? তার ঘাড়ে একটা স্টিফনেস রয়েছে এবং সেই কারণে গতকালকে তিনি অনুশীলন করেননি। আজকে অনুশীলন করেছেন। তবে আরো একটা স্ক্যান তার করানো হয়েছে সেটার রিপোর্টটা এখনো আসেনি। ওইটার উপরে নির্ভর করছে তাকে আসলে খেলানো হবে কি হবে না। যদিও আজকে তিনিও আসলে অনুশীলন করেছেন। তানজিদ হাসান তামিম যদি মুশফিকুর রহিম খেলবেন ফর সিউর আমার কাছে মনে হচ্ছে বা যে খবরাখবর পেলাম তাতে তানজিদ হাসান তামিম যদি খেলতে না পারেন তার জায়গায় সৌম্য সরকার খেলবেন। তবে এখন পর্যন্ত আমাকে যদি বলেন আমার কাছে মনে হচ্ছে না যে এই ২ জনের কেউ আসলে মিস করবেন। ২ জনেই আসলে এই টেস্টটা খেলবেন। ফলে আমাদের যেই এই ম্যাকাই টেস্টের ব্যাটিং লাইন আপটার ওইখানটাতেও সেই তানজিদ তামিম, সাদমান ইসলাম, মমিনুল হক, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম এবং লিটন দাস। এই ৬ জনই ওইভাবেই আসলে থাকছেন। এবার নাম্বার 2 কোয়েশ্চেন বাংলাদেশ কোন কম্বিনেশনে খেলবে? ১ম টেস্টে আমরা যেরকম ৩ পেসার ২ স্পিনার নিয়ে খেলছি, এখানে কি তাই হবে? নাকি এখানে আমরা ৪ পেসার ১ স্পিনার নিয়ে খেলবো? কেন ৪ পেসারের আলোচনাটা আসছে? আলোচনা আসছে ম্যাকের উইকেটের জন্য। ম্যাকের কন্ডিশনের জন্য। সেইটা অনেক বেশি পেস বান্ধব। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার টিমও কিন্তু তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স বলেছিলেন যে তারাও হচ্ছে গিয়ে পেসার সংখ্যা এখানে বাড়াতে পারেন। যদিও পরে তারা যে একাদশটা ঘোষণা করেছে, অস্ট্রেলিয়া তো ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করে দেয়। প্রথা অনুযায়ী সেটা করেছে এবং সেইখানটাতে নাথান লায়ন টিকে গেছেন এবং তারা হচ্ছে গিয়ে ওই গত টেস্টের বোলিং অ্যাটাকটা নিয়ে খেলেছেন। ওই ম্যাট রেনশো শুধুমাত্র তাদের ওপেনার জ্যাক ওয়েদারের জায়গায় ওই একটা চেঞ্জই হয়েছে। এখন ওই উইকেট কন্ডিশনের কারণেই কিন্তু বাংলাদেশ ভাই নাথান লায়ন হচ্ছে গিয়ে এরকম কন্ডিশন
কন্ডিশনে তিনি অভ্যস্ত। অনেক তার উইকেট রয়েছে, শত উইকেট তার ইনফ্যাক্ট রয়েছে অস্ট্রেলিয়ার কন্ডিশনে। ফলে তার হিসাবটা আলাদা। ১ম টেস্টে তিনি ততটা ভালো করতে না পারলেও। বাংলাদেশের জায়গাটা এবং তিনি হচ্ছে গিয়ে একমাত্র স্পেশালিস্ট স্পিনার। বাংলাদেশের একাদশে তো ২ জন স্পেশালিস্ট স্পিনার। সো সেইখানে কি তাইজুল এবং মিরাজ ২ জনের একজনকে কমিয়ে আমরা 4th পেসার ইনক্লুড করব কিনা? এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমাদের ১ম টেস্টে যেই ৩ পেসার খেলেছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন এবং তাদের সঙ্গে শরীফুল ইসলাম যোগ হয়েছেন 2nd টেস্টের জন্য এবং গত কয়েকদিনের অনুশীলনে শরীফুলকে নিয়ে যতটা মনোযোগ দেয়া হয়েছে, সেই মনোযোগের প্রেক্ষাপটে আমাদের টিম ম্যানেজমেন্ট বলেন তার ব্যাটিং এর এতটা মানে বোলিং এ এতটা কনসেনট্রেট তাকে করতে দেখা গেছে, ব্যাটিংও এতটা সময় তাকে দিতে দেখা গেছে। ফলে শরীফুল 2nd টেস্টের একাদশে ইনক্লুড হবেন কিনা সেটা একটা প্রশ্ন। যদি আমরা 4th পেসার খেলাই, সেই ক্ষেত্রে যেমন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন ৪ জন কেন? আমাদের তো ৫ জন পেসার রয়েছেন। সবাই রেডি রয়েছেন। খালেদ আহমেদের কথাও তিনি বলেছেন। কিন্তু খালেদ আসলে সিন থেকে বাইরে তো আমার কাছে মনে হয় যে শরীফুলের ইস্যুটা এইখানটাতে রয়েছে। যদি শরীফুল এখানে 4th পেসার হিসেবে ইনক্লুড হন, আমরা যদি ৪ পেসার খেলাই, তাহলে ২ স্পিনারের একজন বাদ পড়বেন। এখন ১ম টেস্টটাতে যেই পারফরম্যান্স মেহেদী হাসান মিরাজের, ব্যাটে বলেন, বলে বলেন, স্পেশালি 2nd ইনিংসে তার ওই বোলিং ৫ উইকেট নিয়েছেন। সো সেক্ষেত্রে বোলিংটাতে এগিয়ে গেছেন। তাইজুলের চেয়ে তাই মিরাজ এই জায়গাটাতে এগিয়ে রয়েছেন। যদি আমরা একজন স্পিনার খেলাই তাহলে মেহেদী হাসান মিরাজ খেলবেন। তাইজুল ইসলাম একাদশ থেকে বাদ পড়বেন। এটা হচ্ছে গিয়ে একটা কম্বিনেশন যে আমরা ৪ জন পেসার, একজন স্পিনার নিয়ে খেলালে এখানে শরীফুল ইনক্লুড হবেন আর বাদ পড়ে যাচ্ছেন সেইখানটাতে তাইজুল ইসলাম। এখন নাম্বার 3 যে ইকুয়েশন সেটা হচ্ছে গিয়ে আমরা ৩ পেসার ২ স্পিনার নিয়েই খেলালাম। কিন্তু সেই ক্ষেত্রে কি আমাদের কোনো পরিবর্তনের চান্স রয়েছে? স্পিন ডিপার্টমেন্টে তো আর পরিবর্তন হবে না। তাইজুল আর মিরাজই খেলবেন। পেস বোলিং ডিপার্টমেন্টে শরীফুল, ইবাদতের জায়গায়? মানে এইখানটাতে তো অবশ্যই হাসান মাহমুদ, তাসকিন এই ২ জন থাকবেনই। কিন্তু ইবাদত হোসেনের জায়গায় কি শরীফুল ইসলাম তাকে আসলে একাদশে ইনক্লুড করা হবে কিনা? এইটা একটা বিগ কোয়েশ্চেন মার্ক যে আমরা আসলে কোনভাবে এগোবো। দেখেন আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের যেই সংশয়ের জায়গাটা সেটা আসলে বেসিক্যালি ইনজুরি কনসার্ন। ওইটা নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্টের আলাদা করে ভাবনার কিছু নাই। হ্যাঁ, যদি মুশফিকুর রহিম ফিট, তানজিদ হাসান তামিম ফিট, সো আমরা ওই ব্যাটিং লাইন আপ নিয়ে এগোবো। কিন্তু বোলিং লাইন আপে টিম ম্যানেজমেন্টের ডিসিশন নেওয়ার রয়েছে। বোলিং লাইন আপে কোচ ফিল সিমন্স, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ডিসিশন নেওয়ার রয়েছে। কম্বিনেশনের ডিসিশন নেওয়ার রয়েছে, পার্সোনালের ডিসিশন নেওয়ার রয়েছে যে না আমরা যে আসলে স্পিনার কমিয়ে পেসার বাড়াবো কিনা? অথবা ওই ৩-২ ফর্মুলাতেও যদি আমরা এগোই তাহলেও কি আমরা আসলে এই জায়গাটাতে চেঞ্জ করব কিনা পেস বোলিং ডিপার্টমেন্ট। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে যে এই টেস্ট ম্যাচটাতে শরীফুল ইসলাম খেলবেন। সেইটা যেভাবেই হোক না কেন। বাংলাদেশ ৪ জন পেসার নিয়েও খেলতে পারে। আবার বাংলাদেশ হচ্ছে গিয়ে ৩ পেসার ২ স্পিনার নিয়েও যদি খেলে তাহলেও ইবাদতের জায়গায় এখানটাতে শরীফুল ইনক্লুড হবেন। দেখেন ৪ পেসার নিয়ে খেলাটা যতটা মানে মনে হচ্ছে যে এটা একটা অসম্ভব ব্যাপার। আমার কাছে তা মনে হয় না। বাংলাদেশ এরকম ভাই আমাদের এখন শক্তির জায়গা হচ্ছে গিয়ে পেস বোলিং এবং ১ম টেস্টেও আমরা ধরেন হচ্ছে গিয়ে ১ম ইনিংসে অস্ট্রেলিয়া ১০ উইকেটই আমাদের পেসাররা নিয়েছেন। মানে ইবাদত খারাপ বোলিং করেন নাই। তিনি বাদ পড়াটা মানে যে হচ্ছে গিয়ে যে তাকে বাদ দিতেই হবে আমি তা বলছি না। কম্বিনেশনের কারণে তিনি বাদ পড়তে পারেন। ফলে আমাদের যখন শক্তির জায়গা পেস বোলিংটা এখন স্পেশালি অ্যাওয়েতে তখন তো আসলে আমরা ৪ জন পেসার নিয়ে খেলতেই পারি। ফলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এইখানটাতে 2nd টেস্ট ম্যাচটাতে একাদশে শরীফুল ইসলাম ইনক্লুড হচ্ছেন বলেই আমার মনে হয় এবং সেইটা হচ্ছে গিয়ে 4th পেসার হিসেবে হতে পারে। সেই ক্ষেত্রে তাইজুল বাদ পড়বেন। অথবা তিনি যদি 3rd পেসার হিসেবে আসেন সেই ক্ষেত্রে ইবাদত হোসেন বাদ পড়বেন। তাইজুল এবং মিরাজ ২ জনই স্পিনার আসলে থেকে যাবেন। 2nd টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে একটাই পরিবর্তন করেছে তাদের ব্যাটিং এ টপ অর্ডারে। ম্যাট রেনশোকে এনেছে জ্যাক ওয়েদারের বদলে। আর 2nd টেস্টে বাংলাদেশের একাদশে আমি একটা পরিবর্তন দেখছি বোলিং ডিপার্টমেন্টে সেটা শরীফুল ইসলাম ইনক্লুড হবেন 4th পেসার হিসেবে নাকি ইবাদতের বদলে 3rd পেসার হিসেবে এই প্রশ্নটাই কেবলমাত্র আমার কাছে মনে হয় অমীমাংসিত। আর বাংলাদেশ এই যে অস্ট্রেলিয়াকে ১৩৯ বছরে যারা ১১০টা হোম সিরিজ খেলেছে মাল্টিপল টেস্টের এবং কোনোটাতেই তারা হোয়াইট ওয়াশ হয়নি, তাদেরকে ঐরকম একটা বিব্রতকর রেকর্ডের সামনে যে বাংলাদেশ ফেলে দিতে পেরেছে, অস্ট্রেলিয়া প্রবলভাবে কামব্যাক করার